দিনটা ছিল শনিবার সকাল। ঘড়িতে তখন 11টা। আমি পড়ার ঘরে বসে একটা গল্পের বই পড়ছি। অগ্নিজিৎ বসে আছে আমার সামনে। অনুসুয়া রান্নাঘরে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ঠিক এমন সময় ড্রয়িং রুমে রাখা টেলিফোনটা সশব্দে বেজে উঠল। অগ্নিজিৎ গিয়ে ফোনটা রিসিভ করল। আমি এক মনে গল্প পড়তে শুরু করলাম। হঠাৎ অগ্নিজিৎ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলল, সুবিমল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ দুপুরে আমাদের বেরোতে হবে। আমি অবাক হয়ে বললাম, বেরোতে হবে মানে? কোথায় যাব আমরা? শান্তিপুর। শান্তিপুর মানে মনতোষবাবুর বাড়ি? কিন্তু কেন? মনতোষবাবু ফোন করেছিলেন। ওনাদের বাড়ির শিব মন্দির থেকে স্বর্ণের একটি নন্দীর মূর্তি ও রূপার তৈরি সর্প মূর্তি চুরি গিয়েছে। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও চুরির কোনো কুলকিনারা করতে পারেনি। তাই উনি চাইছেন যেন আমরা গিয়ে এর একটা কিনারা করি। বর্ধমান স্টেশন থেকে দুর্গাপুরগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হয় খানু জাংশনে। সেখান থেকে ৮ ঘন্টা পথ। কথা মতো দুপুর 2টোর হাওড়া টু বর্ধমান লোকাল ধরবার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি। আজ কোনো একটা কারণে ট্রেন লেট আছে। প্ল্যাটফর্মে যখন গাড়ি এসে দাঁড়ালো তখন প্রায় 3টে বাজে। আমরাও আর বিলম্ব না করে সিটে গিয়ে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো। প্রায় 6টা নাগাদ আমরা এসে নামলাম খানু জাংশন। প্ল্যাটফর্মটা খুব একটা বড় নয়, ছোট্ট একটা স্টেশন। স্টেশনের বাইরে আসতেই আমরা দেখলাম স্বয়ং মনতোষ বাবু সেখানে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে তিনি সহাস্য বদনে আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, নমস্কার নমস্কার অগ্নিজিৎ বাবু। নমস্কার বৌঠান। আরে সবই বলছে। নমস্কার। কেমন আছেন সবাই? অগ্নিজিৎ প্রতি নমস্কার জানিয়ে বলল, নমস্কার নমস্কার, আমরা তো বেশ ভালোই আছি। আপনি কেমন আছেন মনতোষবাবু? মনতোষবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ কণ্ঠে বললেন, কি আর বলবো বলুন অগ্নিজিৎ বাবু, আপনাকে তো সকালেই সবটা খুলে বলেছি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কোনো লাভ হয়নি। এরপর কিছুক্ষণ কুশল বিনিময় করার পর মনতোষবাবুর গাড়িতে চেপে আমরা রওনা দিলাম শান্তিপুরের উদ্দেশ্যে। গাড়ি যখন থামল তখন প্রায় 7:30 বাজে। সূর্যি মামা অস্ত গেছে অনেক আগে। এখন আকাশ জুড়ে বিরাজ করছে কেবলমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্ররা। মনতোষবাবুর বাড়িটা বেশ বড়। দুমহলা বাড়িটির উপর নিচে মিলিয়ে মোট 8টি ঘর, যার মধ্যে 3টি শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি ঠাকুর ঘর আর একটি বসার ঘর। বাড়ির বাইরে কয়েকটা আম জাম কাঁঠালের গাছ, একটা শিব মন্দির আর বাড়িটির পেছন দিকে একটা বড় ঘাট বাঁধানো পুকুর রয়েছে। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমে গিয়ে বসলাম তার বাড়ির বসার ঘরটিতে। তারপর তার বাড়ির একমাত্র ভৃত্য কানাইলাল আমাদের পূর্ব নির্ধারিত ঘরে নিয়ে গেল। মনতোষবাবুর বাড়িতে থাকার মধ্যে মনতোষবাবু ও তার ভৃত্য কানাই ছাড়া আর কেউ নেই। মনতোষবাবুর স্ত্রী গত হয়েছেন আজ বছর 4 হলো। তার একমাত্র কন্যা ইন্দ্রাণীর বিয়ে হয়ে গিয়েছে। সে এখন তার স্বামীর সঙ্গে কলকাতায় থাকে। বছরে একবার এসে বৃদ্ধ বাবার খবরাখবর নিয়ে যায়, কিন্তু তারপর আর সে আসতে পারে না। এইসব কথা অবশ্য মনতোষবাবুর মুখেই শোনা। ও, বলতে ভুলে গিয়েছিলাম, মনতোষবাবু হলেন অবসরপ্রাপ্ত একজন হাইকোর্টের উকিল। এর আগে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল এক গোপন রহস্য উদ্ঘাটন করতে গিয়ে। সে এক ভয়াবহ অভিজ্ঞতা বাবা। পোশাক পরিবর্তন করে বিছানায় শুয়ে আছি, এমন সময় বাড়ির বৃদ্ধ ভৃত্য কানাইলাল এসে দাঁড়ালো দরজার সামনে। আমি তাকে দেখে বিছানায় উঠে বসে প্রশ্ন করলাম, কিছু বলবেন? কানাইলাল বলল, আগে কর্তা বাবা, খাবার টেবিলে আপনাদের জন্য অপেক্ষা করতেছেন। আমারে বললেন আপনাদেরকে ডেকে নিয়ে আসতি। আচ্ছা আপনি চলুন, আমি আসছি। তারপর নিচে গিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে বাইরের বারান্দায় 3জন মিলে বসলাম। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করার পর বাইরের মুক্ত বাতাস উপভোগ করার মজাটাই আলাদা। মনতোষবাবুর বয়স 60 হলে কি হবে, বেশ রসিক মানুষ তিনি। এ কথা সে কথা হতে হতে তিনি বললেন, একটু ধূমপান করলে মন্দ হতো না, হ্যাঁ কি বলেন?
অগ্নিজিৎ হয়তো এই কথাটারই অপেক্ষা করছিল। তৎক্ষণাৎ পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে এক প্যাকেট সিগারেট বের করে তা মনতোষবাবুর দিকে এগিয়ে দিতেই মনতোষবাবু তা এক নজর দেখে বলল, এ বাবা, এ তো দেখি বিধবা। না অগ্নিজিৎ বাবু, এখন আর ও জিনিস প্রাণে সয় না। তার থেকে বরং একটু অপেক্ষা করুন, একটা বিশেষ জিনিস আপনাকে খাওয়াবো। এই বলে তিনি ভৃত্য কানাইলালকে ডাক দিলেন। কানাই, আয় বেটার ছেলে কানাই, কোথায় গেলি রে হতভাগা? আয় এদিকে আয়, এদিকে আয়। কানাইলাল কাঁধের গামছায় হাত মুছতে মুছতে মনতোষবাবুর সামনে এসে দাঁড়িয়ে বলল, আগে বলুন কর্তা। যা তো, অতিথিদের জন্য ভালো করে একটু তামাক সেজে নিয়ে আয়। আসলে আমার ওই আলমারিতে রাখা উম্বুরি তামাকটাই নিয়ে আসবি, হ্যাঁ? জি, আগে কর্তা। এই বলে ভিতরের ঘরে চলে গেল। মনতোষবাবু অগ্নিজিৎকে উদ্দেশ্য করে বলল, একদিন এই জিনিসটা খেয়ে দেখুন, ওই কাগজে মোড়া ছাইপাশ ভুলে যাবে না। একেবারে খাঁটি অম্বুরি তামাক, সুদূর সেই রাজস্থান থেকে আনানো। ও জিনিসের স্বাদই আলাদা। বেশ কিছুক্ষণ পর ভৃত্য কানাইলাল তামাক সেজে নিয়ে এলো। মনতোষবাবু তা অগ্নিজিতের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন নিন অগ্নিজিৎ বাবু, একটু টেনে দেখুন দেখি, মন ভরে যাবে। অগ্নিজিৎ গুড়ুক গুড়ুক শব্দে তা টানতে শুরু করল। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে আমাকে উদ্দেশ্য করে বলল, টেনে দেখো ভায়া, এই জিনিস ওই কলকাতাতেও মিলবে না। আমিও কয়েকটা টান দিলাম। আহা, সে কি স্বাদ, সে কি গন্ধ! হঠাৎ কানাইলাল এসে অগ্নিজিৎকে উদ্দেশ্য করে বলল, আগে কর্তা, মা জননী আপনারে ডাকতিছে। অগ্নিজিৎ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, চলুন মনতোষবাবু, রাত তো অনেক হলো, এবার একটু বিশ্রাম নিতে হবে। কাল আপনার সাথে মন্দিরটা একটু ঘুরে আসবো। পরের দিন সকালে আমি, অগ্নিজিৎ ও মনতোষবাবু তিনজনে মন্দিরটার কাছে দাঁড়িয়ে আছি। মন্দিরটা বেশ পুরনো, কিন্তু ঠিকমতো পরিচর্যা করার কারণে তা এখনও অক্ষত আছে। মন্দিরের ভিতরে পুরোহিত নীলকান্ত মুখার্জি নিত্য পূজা করছেন। বেশ কিছুক্ষণ পর নীলকান্ত বাবু পুজোর প্রসাদ একটা থালায় সাজিয়ে নিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন। তারপর প্রসাদ বিতরণ করে আমাদের সাথে মন্দিরের চাতালে এসে বসতেই মনতোষবাবু নীলকান্তবাবুকে উদ্দেশ্য করে বললেন, নীলকান্ত, এরা হচ্ছে আমার আত্মীয়। ইনি হলেন অগ্নিজিৎ বাবু, আর ইনি হলেন সুবিমল বাবু। আর অগ্নিজিৎ বাবু, ইনি হচ্ছেন আমার বন্ধু এবং আমাদের বংশের পুরোহিত নীলকান্ত মুখার্জি। আমরা নীলকান্ত বাবুকে নমস্কার জানালাম। তিনিও আমাদের প্রতি নমস্কার জানালেন। তারপর অগ্নিজিৎ বলল, আচ্ছা নীলকান্ত বাবু, আপনার কি মনে হয় চুরিটা কে করতে পারে? হঠাৎ যে এমন একটা প্রশ্ন তাকে কেউ করতে পারে তা হয়তো নীলকান্ত বাবু স্বপ্নেও ভাবতে পারেননি। সেটা তার মুখের অভিব্যক্তি দেখেই বোঝা গেল। তিনি অবাক নয়নে অগ্নিজিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মনতোষবাবু গলা খাকারি দিয়ে বললেন, মানে নীলকান্ত, অগ্নিজিৎ বাবুর আরেকটা পরিচয় আছে। উনি একজন ট্রুথ সিকার বা গোয়েন্দা। আমাদের মন্দিরে চুরির কিনারা করার জন্যই ওনাকে এখানে আনা হয়েছে। কথাটা শোনার পর দেখলাম নীলকান্তবাবু একটু স্বাভাবিক হয়েছেন। এবার নীলকান্তবাবু ফস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলাম, বলুন কি জানতে চান? অগ্নিজিৎ আবারও সেই একই প্রশ্ন করল। আপনার কি মনে হয় চুরিটা কে করতে পারে? দেখুন, সঠিক তো বলতে পারবো না, তবে শুনেছি যেদিন মনতোষের বাড়িতে চুরি হয় তারপরের দিন থেকেই নাকি নগেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অগ্নিজিৎ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, এই নগেনটা কে মনতোষবাবু? আসলে নগেন এই গ্রামেরই নিধু দলুইয়ের ছেলে। এমনি ছেলেটা ভালো, কিন্তু ওই অল্প বয়সে নেশা ভাঙ করতে শুরু করেছিল। অর্থের অভাবে এর আগে চুরি করতে গিয়েও বেশ কিছুবার ধরা পড়েছে হাতে নাতে। কিন্তু এই কথাটা আপনি আমাকে আগে বলেননি কেন? আসলে মনতোষবাবুকে থামিয়ে দিয়ে অগ্নিজিৎ বলল, সে যাই হোক, সেসব কথা এখন আর ভেবে লাভ নেই। আচ্ছা, ওই কি যেন নাম বললেন ছেলেটার? নগেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তা আমাকে একবার ওর বাড়িতে নিয়ে যেতে পারবেন? সে তো নিয়ে যাওয়াই যায়, কিন্তু সেখানে গিয়ে কি কোনো লাভ হবে কি? অগ্নিজিৎ বিস্ময়ের সঙ্গে বলল, কেন? ও বাড়িতে তো এখন কেউ থাকে না। কেন, নগেনের বাড়িতে কি আর কেউ নেই নাকি? না, নিধু তো ছেলের এই অপকর্মের কথা জানতে পেরে সেই করেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর ওর মাটা সেই শোকেই পাগল হয়ে গেছে। আর তো নীলকান্ত বাবুকে থামিয়ে দিয়ে অগ্নিজিৎ বলল, বুঝলাম, তাও আমার মনে হয় সেখানে একবার যাওয়া উচিত। ঠিক আছে, তবে চলুন না হয় একবার ঘুরেই আসা যাক। তারপর আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম নগেনের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছলাম নগেনের বাড়ির সামনে। বাড়িটা খুব একটা বড় নয়, একচালা মাটির বাড়ি। বাড়ির দুই পাশের পাঁচিল প্রায় ভেঙে পড়েছে। এক কথায় এই বাড়ি চিৎকার করে জানান দিচ্ছে গৃহস্বামীর অভাবের কথা। বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা দেখলাম সেখানের সবকিছুই লণ্ঠভণ্ড হয়ে আছে। সমস্ত আসবাবপত্র মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অগ্নিজিৎ সবকিছু ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে দেখতে বলল, দেখে তো মনে হচ্ছে আমাদের আগে এখানে কেউ এসেছিল। সে কি, মানে চোরের ওপর বাটপাড়ি? কিন্তু এই ভাঙা ঘরে কে আসবে, আর এলেও বা পাবে কি এখান থেকে? অগ্নিজিৎ একটা রহস্যময় বাঁকা হাসি হেসে বলল, মনতোষবাবু, যে এসেছিল সে নিশ্চয়ই এখানে চুরি করার মতলবে আসেনি, কিছু খুঁজতে এসেছিল। মনতোষবাবু একটু অবিশ্বাসী কণ্ঠে বললেন, সেটা আপনি বুঝলেন কি করে? কি করে বুঝলাম সেটা একটু পরেই বলছি। এই বলে সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে একটা ভাঙা টিনের কৌটো সরিয়ে সেখান থেকে একটা রূপোর টুকরো বের করে নিয়ে এলো। তারপর বলল, এইটার জন্যই কথাটা বললাম। যদি কেউ চুরি করার মতলবে এসে থাকতো তবে নিশ্চয়ই এটাকে এখানে এইভাবে আমাদের জন্য ফেলে রেখে দিয়ে যেত না। কিন্তু এখন তার থেকেও বড় চিন্তা হচ্ছে নগেন গেল কোথায়। তারপর বেশ কিছুক্ষণ সব কিছু চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। অগ্নিজিৎকে দেখলাম এক মনে কিছু একটা ভাবছে। এভাবেই কেটে গেল আরো কিছুটা সময়। হঠাৎ কিছু মনে পড়াতে অগ্নিজিৎ তড়াক করে লাফিয়ে উঠে মনতোষবাবুকে বলল, মনতোষবাবু, আপনি এক কাজ করুন, আমাদের এখানকার লোকাল থানার যে ইনচার্জ আছেন তাকে একবার ডেকে পাঠান। মনতোষবাবু এই কথা শুনে বেশ কিছুটা অবাক হলেন। বললেন, আচ্ছা, আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো অগ্নিজিৎ বাবু? অগ্নিজিৎ আবারও সেই রহস্যময় হাসি হেসে বলল, সব জানতে পারবেন, তবে এখন নয়, সঠিক সময় হলে। এখন আমি যা বলছি তেমনটাই করুন। লোকাল থানার ওসি যখন এলো তখন প্রায় দুপুর। ঘড়িতে তখন 12:30 বাজে। ড্রয়িং রুমে আমি, অগ্নিজিৎ, মনতোষবাবু ও লোকাল থানার ওসি গিয়ে বসতেই অনুসূয়া বাড়ির চাকরের হাতে চা পাঠিয়ে দিল সকলের জন্য। মনতোষবাবু প্রথমে আমাদের আলাপ করিয়ে দিলেন। ইন্দ্রজিৎ, ইনি হচ্ছেন। মনতোষবাবুকে থামিয়ে দিয়ে ইন্দ্রজিৎ বাবু বললেন, ওনাদের কে না চেনে, উনি স্বনামধন্য অগ্নিজিৎ সান্যাল এবং উনি সুবিমল বাবু। ওনাদের কথা কত শুনেছি। তারপর পরিচয় পর্ব মিটলে অগ্নিজিৎ বলল, আচ্ছা ইন্দ্রজিৎ বাবু, আপনি এক কাজ করুন, এই এলাকা ও আশেপাশের এলাকায় একটু নজরদারি চালান। চোর ওই মূর্তি বেশি দিন নিজের কাছে রাখবে না, মূর্তিটা বিক্রি করবার চেষ্টা করবেই। আর সাথে সাথে নগেনের বাড়িটার ওপরেও নজরদারি চালান। ঠিক আছে অগ্নিজিৎ বাবু, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। পরে ইন্দ্রজিৎ বাবু চলে গেলে আমিও অগ্নিজিৎ এসে বসলাম অগ্নিজিতের ঘরে। তারপর আমি অগ্নিজিৎকে প্রশ্ন করলাম, আচ্ছা অগ্নিজিৎ, তোমার কি মনে হয় চুরিটা কি নগেনই করেছে? অগ্নিজিৎ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নি সংযোগ করে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, এখনো পর্যন্ত তো তাই বলে মনে হচ্ছে ভায়া, তবে পরে কি হবে তা জানি না। তার মানে তুমি বলতে চাইছো চুরিটা নগেন করেনি, কি তাই তো? হতে পারে, আবার নাও হতে পারে। সবটাই এখন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছে। বিকেলে আমি, অগ্নিজিৎ ও মনতোষবাবু বারান্দায় বসে আছি। কানাই আজ কি একটা কাজে বাইরে গিয়েছে, তাই রান্না বান্না ও বাকি সমস্ত কিছু সবটাই অনুসূয়া নিজের হাতে করছে।
ঠিক এমন সময় পাশের ঘরে রাখা টেলিফোনটা সশব্দে বেজে উঠল। মনতোষবাবু সবে হুঁকোতে টান দিতে যাচ্ছিলেন, এমন সময় ফোনটার শব্দ শুনে বিরক্তিকর কণ্ঠে বললেন, এই সময় আবার কে ফোন করলো? তোর একটু আমেজ নিয়ে নেশাটা করতেও দেবে না দেখছি। এই বলে রাগে গজগজ করতে করতে মনতোষবাবু ভিতরের ঘরে চলে গেল। আমি বুঝলাম তামাক খাওয়ার সময় ব্যাঘাত ঘটায় তিনি বেশ চটে গেছেন। আমি অগ্নিজিতের দিকে তাকাতেই ও ফিক করে হেসে উঠল। আমি ওর হাসি চেপে রাখতে পারলাম না। বেশ কিছুক্ষণ পর মনতোষবাবু প্রায় ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন আমাদের সামনে। আমি আর অগ্নিজিৎ তার এহেন অবস্থা দেখে বিস্ময়ের সাথে ধড়মড় করে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কি হয়েছে মনতোষবাবু? আপনাকে এমন দেখাচ্ছে কেন? মনতোষবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, ইন্দ্রজিৎ বাবু ফোন করেছিলেন, আমাদের গ্রামের পশ্চিম দিকে নাকি নগেনের মৃতদেহ পাওয়া গেছে। অগ্নিজিৎ উত্তেজিত কণ্ঠে বলল, কি বলছেন মনতোষবাবু? তাহলে তো আমাদের এক্ষুনি সেখানে যেতে হয়। হ্যাঁ, তাই চলুন অগ্নিজিৎ বাবু, তাই চলুন। ঘটনাস্থলে যখন আমরা পৌঁছই তখন নগেনের মৃতদেহ ময়না তদন্তের জন্য গাড়িতে তোলা হচ্ছে। ইন্দ্রজিৎ বাবু আমাদের দেখে আমাদের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আসুন আসুন অগ্নিজিৎ বাবু, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। অগ্নিজিৎ প্রশ্ন করল, খুনটা কখন হয়েছে বলে মনে হচ্ছে ইন্দ্রজিৎ বাবু? আর কিভাবেই বা খুনটা করা হয়েছে? লাশ দেখে তো মনে হচ্ছে ওর মৃত্যু একদিন আগে হয়েছে, কারণ বডি ফুলে তাতে পচন ধরেছে। আর মৃত্যুর কারণ বলতে খুন করার জন্য কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। আমার যতদূর মনে হয় নৃশংসভাবে মারধর করার কারণেই ওর মৃত্যু হয়েছে। আমরা লাশের শরীরে ক্ষতের দাগও পেয়েছি। মৃতদেহটা কি একবার দেখা যাবে ইন্দ্রজিৎ বাবু? হ্যাঁ অবশ্যই, আসুন আমার সাথে। এই বলে ইন্দ্রজিৎ বাবু আমাদের নিয়ে এলেন গাড়িটার সামনে। তারপর স্ট্রেচারের উপর শুইয়ে রাখা দেহটার মুখ থেকে ঢাকাটা তুলে দিলেন। উফ, সে কি বিভৎস দৃশ্য! মৃতদেহের চোখ কোটর থেকে ঠেলে বেরিয়ে এসেছে বাইরের দিকে, মুখ বিকৃত জিভ বাইরে বেরিয়ে এসেছে। আমি আর দেখতে পারলাম না, চোখটা সরিয়ে নিলাম। অগ্নিজিৎ বেশ কিছুক্ষণ লাশটা ভালোভাবে দেখার পর বলল, ইন্দ্রজিৎ বাবু, আর বেশি দেরি করে লাভ নেই। আপনি অগ্নিজিৎ কথাগুলো বলতে বলতে হঠাৎ কিছু একটা দেখতে পেয়ে থমকে গেল। তারপর লাশটার ডান হাতটাকে তুলে বলল, এটা কি? আমিও ভালো করে দেখলাম হাতটা মুঠো করা রয়েছে, কিন্তু মুঠোটা খালি নয়, কিছু একটা আছে ওই মুঠোর মধ্যে। অগ্নিজিৎ একটু শক্তি প্রয়োগ করে তার মুঠোটা খুলল, আর সাথে সাথে আমাদের নজরে পড়ল ওই বস্তুটি। বস্তুটি দেখে আমরা যতটা না অবাক হলাম, তার থেকেও বেশি অবাক হলেন মনতোষবাবু। ওই বস্তুটি একটি আংটি, আর এই আংটির মালিক আর কেউ নয়, মনতোষবাবুর ভৃত্য কানাই। কিন্তু এটা এখানে এলো কিভাবে? তবে কি? বাড়িতে ফিরে আমরা তিনজনে গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কানাইকে খুঁজে পাওয়া গেল না। আমাদের হাঁক ডাক শুনে অনুসুয়া রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আরে কি হয়েছে? এইভাবে চিৎকার কেন করছো? অগ্নিজিৎ প্রশ্ন করল, অনু, কানাই কোথায়? অনুসুয়া কথাটা শুনে বিরক্তিকর কণ্ঠে বলল, কানাই কোথায় সেটা আমি কি করে জানবো? আর তোমরা বাড়ি থেকে বেরোনোর আগেই তো দেখা গেল কানাই বাড়িতে নেই। অগ্নিজিৎ আর কোনো উত্তর দিচ্ছে না দেখে অনুসুয়া আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে গো ঠাকুরপো? আমি বললাম, আসলে নগেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই গ্রামের পশ্চিম দিকের একটা ডোবা থেকে। আর নগেনের মৃতদেহর হাতের মুঠোয় কানাইয়ের আঙ্গুলের আংটিটা পাওয়া গিয়েছে। ঠিক সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ির মূল ফটক পার করে ঘরের ভিতর প্রবেশ করল কানাই। অগ্নিজিৎ, আমি ও মনতোষবাবু বাইরেই বসেছিলাম। কানাইকে দেখেই আমরা তার কাছে এগিয়ে গেলাম। আমাদের এইভাবে আসতে দেখে কানাই বেশ কিছুটা ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। কানাইয়ের একদম কাছে গিয়ে অগ্নিজিৎ প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে কানাই? কানাই কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, আগে আগে কর্তা, গ্রামের বাড়ি গিয়েছিলাম। আসলে
আমার নাতনিটার শরীর খুব খারাপ, তাই। কথাটা শুনে মনতোষবাবু বললেন, ওই, আমাকে তো কেউ কিছু বলে যাসনি যে তোর নাতনির শরীর খারাপ? আগে কর্তা, বলবো ভেবেছিলাম, কিন্তু ওই তাড়াহুড়োতে বলতে ভুলে গিয়েছি। অগ্নিজিৎ প্রশ্ন করল। তা তোমার হাতের আংটিটা কোথায়? কানাই আমতা আমতা করে বলল, ইয়ে, মানে আসলে ওটা কাল আমি পাশের গ্রামে ওই মোহন স্যাকরার কাছে বিক্রি করে দিয়েছি। অগ্নিজিৎ অবিশ্বাসী কণ্ঠে বলল, তাই? কিন্তু কেন? একের পর এক প্রশ্নে কানাই বেশ ঘাবড়ে গিয়েছে। তার কপালে জমতে থাকা বিন্দু বিন্দু ঘাম তারই প্রমাণ দিচ্ছে। কানাই একটা ঢোক গিলে বলল, আমার নাতনিটার চিকিৎসার জন্য আমার কিছু অর্থের প্রয়োজন ছিল, আর কর্তার থেকে টাকা চাইতে আমার লজ্জা লাগছিল, তাই ওটা বেচে আমি ওই নাতনিটার চিকিৎসা করিয়েছি। এইটুকু বলে কানাই চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাক। কিছুক্ষণ এইভাবেই থাকার পর অগ্নিজিৎ বলল, ঠিক আছে, তুমি ভেতরে যাও। কানাই ভিতরে চলে যেতেই অগ্নিজিৎ মনতোষবাবুকে উদ্দেশ্য করে বলল, কাল একবার পাশের গ্রামে খবর নিয়ে দেখবেন ও কি সত্যি আংটিটা বিক্রি করে দিয়েছে। ঠিক আছে অগ্নিজিৎ বাবু, কাল সকালেই খবর নেব। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি অগ্নিজিতের ঘরে গেলাম। ঘরের ভিতর প্রবেশ করে দেখলাম সে হতাশ মুখে বসে আছে দক্ষিণ খোলা জানলাটার পাশে। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, কি হলো হে, তোমাকে এমন মন মরা দেখাচ্ছে কেন? অগ্নিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না সুবিমল, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, চুরিটা কি তবে কানাই করেছে? সেটাই তো বুঝতে পারছি না সুবিমল। একবার মনে হচ্ছে চুরিটা কানাই করেছে, আবার মনে হচ্ছে না, হয়তো কানাই এই কাজটা করেনি। এমন সময় অনুসুয়া ঘরে প্রবেশ করতে করতে একরাশ বিরক্তির সাথে বলল, ধুর ধুর, আর আমার ভালো লাগে না, আমি এবার পাগল হয়ে যাব। কি হয়েছে অনু? আর বলো না, আমার খোঁপার কাঁটাটা তোমার শাড়ির আঁচলেই বাঁধা ছিল, অথচ সেটাকে আমি গোটা ঘর খুঁজে বেড়াচ্ছিলাম। চোখের সামনেই ছিল, অথচ দেখতে পাইনি। কথাটা শুনে অগ্নিজিৎ তড়াক করে লাফিয়ে উঠল। আমি দেখলাম অগ্নিজিতের চোখের মণি কোনো একটা কারণে জ্বলজ্বল করছে। অগ্নিজিৎ উত্তেজিত হয়ে অনুসুয়াকে প্রশ্ন করল, কি বললে? অনুসুয়া হতবাক হয়ে উত্তর দিল, কোথায়, কি বললাম? তুমি কি পাগল টাগল হলে নাকি? না 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 অনু, পাগল না, পাগল না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। এই বলে পাশের ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে একটা ছোট্ট রূপোর টুকরো বের করে এনে সেটা দেখিয়ে প্রশ্ন করল, আচ্ছা এটা কি বলো তো? এটা তো ওই নগেনের বাড়ি থেকে পাওয়া রূপোর টুকরোটা। একদম তাই, তবে এটা সাধারণ একটা রূপোর টুকরো না। একটু ভালো করে দেখো, এটা আসলে কিন্তু কোনো বস্তুর থেকে ভেঙে যাওয়া অংশ, আর যদি আমি খুব ভুল না করি তবে এটা একটা ছুরির হাতলের অংশ। আমি অবাক নয়নে অগ্নিজিতের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কি বলছো অগ্নিজিৎ? হ্যাঁ সুবিমল, আমি একদম ঠিক বলছি, তবে এখন আমাদের খুঁজতে হবে এর আসল মালিকটা কি। পরের দিন সকাল হতেই গ্রামে একটা শোরগোল পড়ে গেল। পাশের গ্রামে নাকি গতকাল রাতে চুরি হয়েছে। কথাটা কানে আসতেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম। এসে দেখি অগ্নিজিৎ ও মনতোষবাবু হন্তদন্ত হয়ে কোথায় যেন বেরোচ্ছে। আমিও তাদের সাথে বেরিয়ে পড়লাম। পথে আসতে আসতে অগ্নিজিতের থেকে জানতে পারলাম পাশের গ্রামের মোহন স্যাকরা সমেত আরও মোট 2টো বাড়িতে চুরি হয়েছে। তবে বাকি 2টি বাড়ি থেকে তেমন কিছু চুরি না হলেও মোহন স্যাকরার বাড়ি থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি গিয়েছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমাদের পৌঁছতে মিনিট কুড়ি সময় লাগলো। মোহন শেখরার বাড়িতে পৌঁছে আমরা দেখলাম এই চুরির খবর শুনে বেশ কিছু লোক জড়ো হয়েছে তাদের বাড়িতে। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। ইন্দ্রজিৎ বাবু মোহন শেখরাকে হয়তো কিছু জিজ্ঞাসাবাদ করছিল। এমন সময় আমাদের দেখে তিনি আমাদের উদ্দেশ্য করে বললেন, আরে আপনারা আসুন আসুন। তারপর আমরা গিয়ে বসলাম ইন্দ্রজিৎ বাবুর পাশে। অগ্নিজিৎ ইন্দ্রজিৎ বাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, চুরিটা কখন হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইন্দ্রজিৎ বাবু? আনুমানিক ভোর রাতেই চুরিটা হয়েছে বলে আমার ধারণা। ঠিক কি কি চুরি হয়েছে? বেশ কিছু সোনার আংটি ও সোনার বাট। তবে আমার মনে হয় চোর সোনার আংটি চুরির জন্যই এসেছিল, কারণ সোনার আংটিটার সাথেই কিছু সোনার গহনাও রাখা ছিল, কিন্তু চোর বাবাজি তাতে হাত দেননি। বেশ অদ্ভুত বিষয় তো। বেশ কিছুক্ষণ নানা কথাবার্তার পর আমরা সেখান থেকে বিদায় নিই। ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের দুপুর হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শরীরটাকে এলিয়ে দিতেই চোখে ঘুম নামে। যখন ঘুম ভাঙল তখন দুপুর গড়িয়ে বিকেল। ঘরের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কোথাও অগ্নিজিৎ বা মনতোষ বাবুকে দেখতে না পেয়ে আমি রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরের সামনে এসে দেখলাম সেখানে কেবলমাত্র কানাই বসে বসে কিছু একটা করছে। আমি বিষয়টা দেখার জন্য একটু এগিয়ে গেলাম। দেখলাম কানাই এক মনে বসে বসে তামাক সাজছে। আমি ওকে প্রশ্ন করলাম, কি কানাই, কি করছো? হঠাৎ আমার গলা শুনে কানাই একটু চমকে উঠল। তারপর আমার দিকে তাকিয়ে উত্তর দিল, আগে কর্তা এই একটু ইয়ে মানে আমি মুচকি হেসে বললাম, বলছি অগ্নিজিৎ আর মনতোষবাবু কোথায়? আগে ওনারা তো একটু বাইরে গিয়েছেন। ও, আর অনুসুয়া কোথায়? তাকেও তো দেখছি না। আগে উনিও ওনাদের সাথেই বেরিয়েছেন। ও আচ্ছা, তা ভালো। তা কানাই, আমাকে এক কাপ গরম চা দাও তো। আপনি গিয়ে বসুন বাবু, আমি চা নিয়ে আসতেছি। আমি গিয়ে বারান্দায় বসলাম। কিছুক্ষণের মধ্যেই কানাই আমাকে এক কাপ গরম ধোঁয়া ওঠা চা দিয়ে গেল। গরম চায়ে চুমুক দিতে দিতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবনা চিন্তা করছি। ঠিক এমন সময় অগ্নিজিৎ ওরা ফিরে এলো। বাড়ির ভিতরে প্রবেশ করেই অগ্নিজিৎ বলল, কি ঘুম কখন ভাঙলো? অনেকক্ষণ। তা তোমরা কোথায় গিয়েছিলে? ওই একটু গ্রামটা ঘুরে দেখতে গিয়েছিলাম। ও আচ্ছা, তা ভালো, তা ভালো। অগ্নিজিৎ ও মনতোষ বাবু এসে বসলো আমার কাছে। তারপর অগ্নিজিৎ বলল, বুঝলে ভাইয়া, মনে হচ্ছে এই চুরির কিনারা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি হতবাক হয়ে গেলাম অগ্নিজিতের কথা শুনে। নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলাম, কি বলছো তুমি অগ্নিজিৎ? হঠাৎ আমার নজরে পড়ল অগ্নিজিৎ চোখের ইশারায় আমাকে কিছু দেখানোর চেষ্টা করছে। আমি তার ইঙ্গিত বুঝতে পেরে সেদিকে আর চোখে তাকিয়ে দেখলাম কেউ যেন দরজার পেছনে দাঁড়িয়ে আছে। আমি আর কোনো উত্তর দিলাম না দেখে অগ্নিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবছি কাল দুপুরে কলকাতায় ফিরে যাব। শুধু শুধু এখানে থেকে সময় নষ্ট করে কি লাভ? এইসব নানান কথা অগ্নিজিৎ বলে চলেছে। ঠিক এমন সময় রীতিমতো হন্তদন্ত হয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বাবু। আমাদের সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, অগ্নিজিৎ বাবু, আপনার কথা মতো আমি নগেনের বাড়ির ওপর নজরদারি চালাচ্ছিলাম। আপনার সন্দেহটাই ঠিক। ওই মোহন শেখরা সব কিছু জানে। যেদিন চুরিটা হয় তার ঠিক দুদিন পরেই তাকে অনেকেই দেখেছে রাতের অন্ধকারে নগেনের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে। কথাটা শুনে মনতোষবাবু উত্তেজিত হয়ে বললেন, তবে তো আমাদের আর দেরি করা ঠিক হবে না। এক্ষুনি গিয়ে ওই ব্যাটা ছেলেকে গ্রেফতার করে আনতে হবে। এত তাড়াহুড়ো করলে হবে না মনতোষবাবু। মনে রাখবেন, আমরা কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে পারবো না। তাই সবার আগে ওই যারা তাকে নগেনের বাড়ির সামনে দেখেছে তাদের সাথে নিতে হবে। তবে চলুন আগে তাদের কাছে গিয়ে তাদের সাথে নিয়েই না হয় মোহন শেখরার বাড়িতে যাওয়া যাবে। হ্যাঁ, চলুন। এই বলে আমরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে পড়ি। রাত বেশ একটু গাঢ় হয়েছে। শহরে এই সময়টাতে মানুষজনের ভিড় দেখা গেলেও এই গ্রাম্য এলাকায় এটা নিশুতি রাত।
মোহনবাবুর বাড়ির সদর দরজা ঠেলে ভিতরে আসছে একটা অবয়ব। এই শরীর পোড়ানো গরমেও সেই ব্যক্তি নিজের সর্বাঙ্গ ঢেকে রেখেছে একটা কালো চাদরের আবরণে। সেই ব্যক্তি উঠোনে এসে দাঁড়িয়ে একবার এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে এগোতে শুরু করলো ভেতর বাড়ির দিকে। মোহনবাবু নিজের ছোট্ট ঘরটিতে বসে কি যেন একটা করে চলেছে, কিন্তু সে টের পায়নি তার ঠিক পেছনে একটা মানুষ অগ্নিচক্ষু নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। হঠাৎ সেই অবয়ব নিজের চাদর একটু সরালো। ঘরের মিটমিটে আলোয় তার কোমরে থাকা ধারালো ছুরিটা চকচক করে উঠল। এক টানে সেই ছুরিটা কোমর থেকে বের করে এনে আক্রমণ করলো মোহনবাবুর গলা লক্ষ্য করে। হঠাৎ একটা হাত এসে চেপে ধরে সেই অজ্ঞাত আততায়ীর হাত। সেই অজ্ঞাত ব্যক্তি এবার মুখ ঘুরিয়ে তাকায় আর পাশে ভয়ে ছিটকে যায়। অগ্নিজিৎ তার হাতটা চেপে ধরে বলে, আর কত খেলা দেখাবেন নীলকান্ত বাবু? এবার নিজের মুখের ওপর লাগিয়ে রাখা ভালো মানুষের মুখোশটা খুলুন। নীলকান্ত বাবুর নামটা শুনে আমিও মনতোষ বাবু বিস্ময়ের সাথে বলে উঠি, নীলকান্ত বাবু? হ্যাঁ, নীলকান্ত বাবুই আসল অপরাধী, আর তাকে পূর্ণরূপে মদত দিয়েছে এই মোহন স্যাঁকড়া। তারপর অগ্নিজিৎ নীলকান্ত বাবুর মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দেয়। পরে ইন্দ্রজিৎ বাবু নীলকান্ত বাবু ও মোহনকে গ্রেফতার করে নিজের সাথে নিয়ে যায় এবং চুরি যাওয়া নন্দীর মূর্তি ও সর্পরাজের মূর্তি উদ্ধার করা হয় মন্দিরের পেছনের একটা গর্ত থেকে। তার পরের দিন সন্ধ্যায় আমি, অগ্নিজিৎ আর মনতোষবাবু এবং অনুসুয়া বসে আছি বাইরের বারান্দায়। কানাই সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসলে অগ্নিজিৎ ও কানাইকেও সেখানেই বসতে বলল। অগ্নিজিতের কথা শুনে কানাই নিচে বসে পড়ল। আমি চায়ে একটা চুমুক দিয়ে প্রশ্ন করলাম, এবার আমাদের সবটা খুলে বলো তো ভায়া, এই নীলকান্ত বাবুই যে আসল অপরাধী সেটা তুমি বুঝলে কিভাবে? অগ্নিজিৎ একটা রহস্যময় হাসি হেসে বলল, দেখো, প্রথমে তো আমিও ভেবেছিলাম যে এই সবের পেছনে কানাইয়ের হাত আছে। তারপর অগ্নিজিৎ যা বলল তা কিছুটা এইরকম। গত পরশুদিন রাতে সকলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অগ্নিজিতের চোখে কোনো কারণে ঘুম আসে না। সে বিছানায় শুয়ে শুয়ে একবার এদিক আর একবার ওদিক করছে। বেশ কিছুক্ষণ পর একটু মুক্ত বাতাসের জন্য সে ঘরের বাইরে আসতে গিয়ে দেখে সদর দরজা খোলা, কিন্তু রাতে তো কানাই নিজে দরজাটা বন্ধ করেছিল। তবে কি? নানান চিন্তা ভাবনা করতে করতে অগ্নিজিৎ ধীর পায়ে এগিয়ে যায় সেই দিকে। সদর দরজার সামনে আসতেই অগ্নিজিৎ লক্ষ্য করে ঠিক মন্দিরটার সামনেই কেউ দাঁড়িয়ে আছে। অগ্নিজিৎ প্রথমে মনে করে ওটা হয়তো কানাই, কিন্তু তার এই ভাবনা ভুল প্রমাণিত হয় যখন কানাই একটা লণ্ঠন হাতে তার পেছনে এসে দাঁড়ায়। ওই অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানব অবয়বটি আস্তে আস্তে সামনের পথটা ধরে এগিয়ে যেতে থাকে। অগ্নিজিৎ অতি সন্তর্পণে তার পিছু নিয়ে দেখে সেই অবয়ব গিয়ে প্রবেশ করে নীলকান্ত বাবুর বাড়িতে। তখনই বিষয়টা একটু স্পষ্ট হয় অগ্নিজিতের কাছে। আসল অপরাধী যে কানাই নয়, বরং অন্য কেউ, সেটা সে ততক্ষণে বেশ ভালো করেই বুঝতে পেরেছে। পরের দিন ভোর হতেই কাউকে কিছু না জানিয়ে অগ্নিজিৎ ছদ্মবেশে নীলকান্ত বাবুর বাড়িতে যায়। বাড়ির পেছনের জানলা থেকে অগ্নিজিৎ দেখে নীলকান্ত বাবু ঘুমোচ্ছেন তার বিছানায় এবং তার পাশের একটা দেওয়ালে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি তরোয়াল। তবে সেই তরোয়ালটির হাতল কোনো কাঠ দিয়ে তৈরি নয়, তা নির্মাণ করা হয়েছে রূপো দিয়ে। তবে তরোয়ালের হাতলের একটা অংশ নেই, সম্ভবত সেটা ভেঙে গিয়েছে। অগ্নিজিৎ সেই সময়ের জন্য বাড়ি ফিরে এসে যে রূপোর টুকরোটা নগেনের বাড়িতে পেয়েছিল সেটা ভালো করে দেখে এবং বুঝতে পারে সেটা ওই তরোয়ালটির ভেঙে যাওয়া অংশ। আমি বললাম, সেটা তো বুঝলাম, কিন্তু নীলকান্ত বাবু জানলেন কিভাবে যে আমরা আজ মোহন স্যাঁকড়াকে ধরতে যাচ্ছি? আর সেটা সে বিশ্বাসই বা করলো কেন? আসলে সেদিনের পর আমার তো বুঝতে বাকি থাকেনি যে এই সমস্ত বিষয়টা নীলকান্ত বাবুর করা, কিন্তু প্রমাণের অভাবে তাকে কিছু বলতে বা করতে পারছিলাম না। তার উপর একটা ভয় ছিল, যদি সে একবার বুঝতে পারত যে আমি তার কারসাজি ধরতে পেরেছি, তবে হয়তো সে এখান থেকে পালিয়ে যেত। তাই কিভাবে তাকে ধরবো এইসব নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। ঠিক এমন সময় তার পরের দিন সন্ধেবেলা অনু ঘরে ঘুমাচ্ছিল। আমি চেয়ারে বসে বসে কিভাবে কি করব এইসব ভাবছি, হঠাৎ
অনু ঘুম থেকে উঠে আমায় বলল, এত রাতে তুমি চেয়ারে বসে কি করছো? অনুর কথা শুনে আমি তো অবাক হয়ে যাই। তারপর বলি, রাত কোথায়? এ তো সবে মাত্র সন্ধে, রাত হতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। অনু আমার কথায় লজ্জিত হয়ে বলল, আসলে এই ঘুম থেকে উঠলাম তো, তাই বুঝতে পারিনি। অনুর কথাটা শুনে আমার মাথায় বিষয়টা এলো। আমি চমকে উঠে বললাম, তাই তো অনু, ঘুম থেকে ওঠার পর মানুষের বোধ বুদ্ধি বেশ কিছুটা সময়ের জন্য কাজ করে না। ঠিক এইটা দিয়েই আমাকে কাজ হাসিল করতে হবে। পরে আমি ইন্দ্রজিৎ বাবুকে বলে পুলিশের দুজন হাবিলদারকে সাধারণ পোশাক পরিয়ে নীলকান্তবাবুর বাড়ির আশেপাশে থাকতে বলি এবং একটা ঘুমের ওষুধ তাদের দিয়ে দিই। তারা ঠিক সময় বুঝে তা নীলকান্তবাবুর খাবারে মিশিয়ে দেয় এবং সন্ধে থেকে তারা এই মোহনবাবুকে গ্রেপ্তার করার কথায় নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে নীলকান্তবাবুর বাড়ির আশেপাশে থেকে। বুঝেছো? সেটা নীলকান্তবাবুর কানে যেতেই তিনি ঠিক বেঠিক জ্ঞানশূন্য হয়ে ছুটে যায় মোহনবাবুর বাড়িতে। বাকিটা তো তোমরা জানোই। আমি অবাক হয়ে বললাম, এসব আবার তুমি কখন করলে? কই, আমাকে তো কিছুই জানাওনি। তুমি এখানে আসার পর যেভাবে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলে, যে তোমাকে বিরক্ত করতে ইচ্ছে করেনি। মনতোষবাবু এবার প্রশ্ন করলেন, কিন্তু নগেন, নগেনকে কে খুন করবে? সম্ভবত নীলকান্তবাবু যাতে পুলিশের সব ধ্যান ওই দিকে ঘোরানো যায়, পুলিশ ভাববে যে নগেন চুরি করে পালিয়েছিল এবং পরে কেউ তাকে খুন করেছে। এতে করে নীলকান্তবাবুর কাজে সুবিধে হতো। তবে একটা কথা মানতেই হবে, স্বয়ং সংকটমোচনও সংকটে পড়ে। হ্যাঁ, আমার কথা শুনে সকলেই একসাথে হেসে উঠল।